নমস্কার দর্শক বন্ধু, আমি এর আগের ভিডিওতে জানিয়েছি এই কারেন্ট মিডল ইস্টের যে যুদ্ধ মার্চ এপ্রিল 2026 এই সিচুয়েশনে আমাদের প্রেফার্ড সেগমেন্ট হচ্ছে ফার্মা সেগমেন্ট। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে নেক্সট ভিডিও অন ফার্মা, যেমন আপনারা চেয়েছিলেন। তো তার জন্য আজকের এই ভিডিও এই ডিটেলস ফার্মা শেয়ারের ওপরে। এই ভিডিওতে আমরা প্রথমেই জানবো যে এই যুদ্ধের জন্য মার্কেটের যে এখন খারাপ অবস্থা সেটা কবে মোটামুটি ঠিক হতে পারে এবং ইনভেস্টরদের কি করণীয়, এই সিচুয়েশনে কেন আমরা ফার্মা সেক্টরকে প্রেফার করছি। এরপরে জানবো যে ফার্মা সেক্টরের মধ্যে আমরা কোন শেয়ারে ইনভেস্ট করছি বা কোন শেয়ার নিয়ে ক্লায়েন্টদেরকে বলছি, কেন বলছি, এবং এই সমস্ত ডিটেলস খুব সহজ ভাষাতে। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর। এখন যে মিডল ইস্টের যে যুদ্ধের সিচুয়েশন, ফরচুনেটলি 2010 থেকে শুরু করে আজ অবধি এরকম প্রচুর সিচুয়েশন আমি দেখে এসেছি, সাকসেসফুলি আমি সেগুলো সার্ভাইভ করেছি। তো তার জন্য আমার মনে হয় যে এই সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য যে মেন্টাল স্ট্রেংথ লাগে সেটা হয়তো মাচ বেটার আমি অ্যাকোয়ার করতে পেরেছি। আর আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন সেবি রেজিস্টার্ড রিটেল ইনভেস্টরদের জন্য ইকুইটি অ্যাডভাইসারি বা শেয়ার রেকমেন্ডেশন সার্ভিস প্রোভাইড করে থাকে, তেমনি হাই নেটওয়ার্থ ইনভেস্টরদের জন্য ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসও কিন্তু আমরা অফার করে থাকি। বোথ সার্ভিস আর সেবি রেগুলেটেড অ্যান্ড 100% কমপ্লায়েন্স মেনটেন্ড। শুরুতেই জেনে নেব যে মার্চ এপ্রিল 2026-এর যুদ্ধের জন্য শেয়ার মার্কেটের যে খারাপ অবস্থা সেখানে ইনভেস্টরদের কি করণীয়। দেখুন, 30শে মার্চ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিছু পয়েন্ট শেয়ার করেছি, সেগুলো যদি আমি খুব সংক্ষেপে বলি। আমি প্রথমে বলেছিলাম যে হিস্টোরিক্যালি আমরা দেখেছি যে মার্কেটে বটম তখন তৈরি হয় যখন নিউজ কিন্তু নেগেটিভ থাকে। মানে এমনটা হবে না যে যুদ্ধ শেষ হয়ে যাবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তারপর থেকে মার্কেটে র্যালি শুরু হবে, সেটা না। মার্কেটে কিন্তু র্যালি শুরু হবে যখন এই যুদ্ধের পরিস্থিতি থাকবে, কারণ মার্কেট ইজ অলওয়েজ ফরওয়ার্ড লুকিং। আজকের দিনে আপনি যে মার্কেটটা দেখছেন সেটা আগামী এক মাসে কি হতে পারে সেইটাকে মানে এক্সপেক্ট করেই মার্কেট প্রাইস। তো সুতরাং আজ থেকে 2 মাস 3 মাস পরে যদি মার্কেট ভাবে যে যুদ্ধটা পুরোপুরি মানে রিএসকেলেট হয়ে যাবে, তাহলে মার্কেট কিন্তু অ্যাকচুয়াল নিউজের অনেক আগেই বটম আউট ফর্ম করে। সেকেন্ড বলেছিলাম এই সময় কিন্তু মেজরিটি অফ স্টকস মানে মোর দ্যান 50-60% স্টকস কিন্তু 52 উইক লোতে রয়েছে। তার মানে ইন্ডেক্স লেভেলে নিফটি সেন্সেক্স হয়তো হিউজ কিছু কারেকশন হয়নি, কিন্তু ওভারঅল মার্কেটে যদি 2-3 হাজার শেয়ার যদি কেউ কম্পেয়ার করে, তার মধ্যে ম্যাক্সিমাম শেয়ার 52 উইক লোতে রয়েছে বা অনেক শেয়ার তো লাইফ টাইম লোতে রয়েছে। এর মানে এইটাই, যে সমস্ত ইনভেস্টাররা 2024 থেকে বা 2025 থেকে ইনভেস্ট করেছিলেন, ম্যাক্সিমামের পোর্টফোলিও কিন্তু লস আছে। অ্যান্ড ইট ইজ পেনফুল টু সি ডেইলি লসটা বাড়তে থাকা। মানে ধরুন আপনার পোর্টফোলিওতে এক সপ্তাহে 10% লস ছিল, তারপর দেখছেন 15% হলো, তারপর 20% হলো, তারপর 25% হয়ে গেল। এই যে ডেইলি এইটা ফলো করা যে কোনো রিটেল ইনভেস্টরদের জন্য পেনফুল, এবং এই জায়গাতেই ইনভেস্টরদের মনে হয় যে আমি শেয়ারগুলো বিক্রি করি বা আমি আর এই মার্কেটে ইনভেস্ট করব না, যেন তেন প্রকারণে শেয়ারগুলো আমার দামের দামে আসলে আমি বেরিয়ে চলে যাব। এইটাই কিন্তু মানে ম্যাক্সিমাম ইনভেস্টরদের ফিল হয়। আমি হোয়াটসঅ্যাপ আপডেটে এটাও বলেছিলাম যে মার্কেট যখন পড়ছে তার মানে তো অনেকে সেল করছে, তো তাহলে কারা সেল করে? সবসময় লাস্ট লেগ মানে যখন ভায়োলেন্ট মানে একটা হিউজ ক্র্যাশ হয় তখন তারাই সেল করে যে যারা বরোড মানিতে মার্কেটে রয়েছে। মনে রাখবেন, মার্কেটে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট কিন্তু বরোড মানি বা বরোড মানি নানান ফর্মে হতে পারে, সে ফিউচার অ্যান্ড অপশানে হতে পারে, এমটিএফ এ হতে পারে বা অন্য যে কোনো ফরম্যাটে হতে পারে। বরোড মানিতে বড় বড় ইনস্টিটিউশন যখন থাকে তখন পার্টিকুলার পার্সেন্টেজ ফল হলে কিন্তু মার্জিন কল ট্রিগার হয়। মার্জিন কল ট্রিগার মানে একটা এই রকম যে ধরে নিন ব্রোকার অটোমেটিক্যালি আপনার শেয়ারকে সেল করে দেয়। তো এই যে মার্জিন কল ট্রিগার হয়, এই জন্য লাস্টের দিকের পতন কিন্তু আরো সাংঘাতিক হয়। মানে অনেক বড় বড় ইনভেস্টররা তারা চায় না সেল করতে, কিন্তু তারা বাধ্য হয় সেল করতে। তো এই জন্য শেষের দিকের পতন কিন্তু সবসময় খুব ভয়ঙ্কর হয়। সবসময় ইনভেস্টরদের রিটেল ইনভেস্টরদেরকে মনে করায় যে এবার কিন্তু বেরিয়ে যাওয়া ভালো, বেরিয়ে যাওয়া ভালো, এই ফিলটা কিন্তু ইনভেস্টরদের মধ্যে হয়। এবং আরও একটা কথা বলেছিলাম, সবসময় আপনারা মনে রাখবেন আপনি শেয়ার কেনার পরে যতক্ষণ না আপনি শেয়ারটা বিক্রি করছেন ততক্ষণ কিন্তু প্রফিট লস আপনার নয়। প্রফিট হোক লস হোক পুরোটাই মার্কেটের। মানে আজকে যদি আপনি দেখেন আপনার পোর্টফোলিওতে 2 লাখ টাকা লস, সেইটা আপনার লস নয়, সেটা মার্কেটের লস। আপনার লস সেদিনকে হবে যেদিন আপনি সেই শেয়ারটা বিক্রি করবেন। সেম যখন প্রফিটে থাকে, আমরা মানে ম্যাক্সিমাম ইনভেস্টার এই ভুল করে, পোর্টফোলিও প্রফিটে থাকলে খুব মজা পায়, আবার লস থাকলে খুব মন খারাপ করে। প্রফিটে থাকলে খুব আনন্দে কিছু বলে না, লস থাকলে নানান লোককে জিজ্ঞেস করে। তো লসে থাকুক
থাকুক প্রফিটে থাকুক, মনে রাখবেন যতক্ষণ আপনি হোল্ড করছেন প্রফিট লস আপনার না, প্রফিট লস মার্কেটের। যেদিন আপনি বিক্রি করবেন সেদিনকে আপনার হবে। আর এই মার্কেটে যখন ভায়োলেন্টলি পড়ে, বিক্রি তারাই করে যারা বড় ক্যাপিটালে আছে, যাদের ফোর্সফুলি সেল হয়। আপনার যদি নিজের ক্যাপিটালে আপনি ইনভেস্ট করেন, যেটা আমরা মানে আমার বই থেকে শুরু করে বারবার আমরা বলি যে রিটেল ইনভেস্টরদের যে কোনো রকম ফরম্যাট অফ বড়োয়িং অ্যাভয়েড করা উচিত। তো আপনার যদি নিজের টাকায় যদি নিজে ইনভেস্ট করেন, কেউ আপনাকে বাধ্য করবে না যে কালকে সেল করুন কি পরশু সেল করুন। সুতরাং আপনি আপনার টাইম মতো সেল করতে পারেন, এবং যদি আপনার এই মোমেন্টে সত্যিই খুব ক্যাপিটালের দরকার হয়, সবসময় উচিত একটা রিলিফ র্যালির জন্য ওয়েট করা অ্যান্ড তখন সেল করা। মানে মার্কেট যখন নিচে যায় বা ওপরে যায় কখনো স্ট্রেট লাইনে যায় না, যখন নিচেও আসে এমন না যে রোজ পড়তে থাকবে, একটা না একটা টাইমে রিলিফ র্যালি বা ডেড ক্যাট বাউন্স এরকম কিছু একটা আসে। যদি সেল করতেই হয় তো তখন সেই রিলিফ র্যালিতে কনসিডার করা যেতে পারে। এবং এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা কথা বলেছিলাম যে মনে রাখবেন আপনার প্রফিট কিন্তু তখন তৈরি হয় না যখন আপনি বিক্রি করেন, প্রফিট তখন ঠিক হয় আপনি কোন দামে শেয়ার কিনছেন। মানে এই যে মার্কেট এখন যে সিচুয়েশন আছে মার্চের লাস্টের দিকে এপ্রিলের প্রথম দিকে, আমি বলতে পারি যেমন আমরা ফার্মা শেয়ার নিয়ে ডিসকাস করব, মানে এর জন্য হিউজ ইন্টেলিজেন্স লাগে না। মানে কেউ যদি এখন চোখ কান বন্ধ করে ধরুন 10-12টা ফার্মা কোম্পানি কিনে নেয়, তাহলে মোস্ট লাইকলি 1 বছর পরে বেশিরভাগ কোম্পানি কিন্তু প্রফিটে হতে পারে। এবার এটা এগেইন এটা কোনো প্রেডিকশন বা এটা কোনো অ্যাডভাইস না। এটা কেন? কারণ সিচুয়েশনটা এখন এতটাই খারাপ যে এই সময় কেনা মানে প্রফিট ম্যাক্সিমাইজেশনের সমান। মানে কেনা মানে যে কোনো ধরনের, আমি খালি ফার্মা বলে বলছি না, ধরুন নিফটির যে বড় বড় কোম্পানিগুলো আছে সেই রকম কোম্পানিও এই টাইমটাতে যারা যদি কিনতে পারে তো তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানে প্রফিটের চান্স বেড়ে যায়, কারণ আপনি লোয়ার ভ্যালুয়েশনে কিনছেন। তো তাহলে এই টাইমগুলোই সেপারেট করে একজন অ্যামেচিওর ইনভেস্টর কে তাড়াতাড়ি মার্কেট থেকে বেরিয়ে যাবে, নাকি কে মার্কেটে টিকে থেকে লং টার্ম ক্যাপিটাল বিল্ড আপ করতে পারবে। খুব সিম্পলি স্পিকিং, যখন আপনার পোর্টফোলিওতে ম্যাক্সিমাম লস থাকবে, মার্কেটে ম্যাক্সিমাম কারেকশন থাকবে, সেই সময় যদি আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন তো তাহলেই আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা সেটা করতে পারে না। যেটা তারা করে, লস হলে ম্যাক্সিমাম লোকে যেটা করে, ঠিক আছে মানে আশা ছেড়ে দিয়ে আর কোনো টাকা ইনভেস্ট করে না, চুপচাপ মানে পড়ে থাকে শেয়ারটা, যেটা কিনা খুবই মারাত্মক জিনিস সেটা। অথবা তারা কি করে আরো খারাপ কাজ, সেটা হচ্ছে পুরোটাই হঠাৎ করে হয়তো সেল করে দিল। তো কিছু না করাটাও যেমন খারাপ, পুরোটা সেল করাও খারাপ। তো মার্কেট যখন নিচে, মানে সব থেকে প্যানিকে বুদ্ধিমান কাজ হচ্ছে যেইখানে স্ট্রেংথ আছে, পকেট অফ স্ট্রেংথে প্রপার মানে ফান্ডামেন্টাল প্রপার এবং সমস্ত রকম অ্যানালিসিস করে প্রপার জায়গায় ইনভেস্ট করা, যাতে করে আপনার ওয়েলথ ক্রিয়েশনের চান্সটা ম্যাক্সিমাইজ হয়। আমরা সপ্তাহে একবার কি দুবার এরকম মার্কেট রিলেটেড আপডেট বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফ্রি অফ কস্টে পোস্ট করে থাকি। যদি আপনারা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না করে থাকেন, কমপ্লিটলি ফ্রি অফ কস্টে জয়েন করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার ডাইরেক্ট চলে যাব যে কেন এই পড়ন্ত মার্কেটে ফার্মা আমাদের প্রেফার্ড সেগমেন্ট। তার জন্য 3টে খুব ইম্পর্টেন্ট কারণ আছে। নাম্বার 1 কারণ হচ্ছে আইএনআর ডেপ্রিসিয়েশন। সেটা কেমন? সেটা হচ্ছে যে ইন্ডিয়া যেহেতু এখনো তার 90% অয়েল অ্যান্ড গ্যাস ইম্পোর্ট করে, তো এই অয়েল অ্যান্ড গ্যাসের দাম গ্লোবাল মার্কেটে বেড়ে যাওয়ার ফলে আমাদেরকে এখন বেশি বেশি টাকার ইম্পোর্ট করতে হচ্ছে ইন ফরেন কারেন্সি। তো যতদিন এই তেলের দাম বেড়ে যাচ্ছে বা এই হাই লেভেলে থাকছে, ততদিন টাকা ইন্ডিয়ান রুপির ওপরে প্রেসার পড়ছে, ইন্ডিয়ান রুপির ভ্যালু কিন্তু কমছে। এবং এই আইএনআর ডেপ্রিসিয়েশন কিন্তু এক্সপোর্ট রিলেটেড কোম্পানিদের জন্য বেনিফিশিয়াল। ফার্মাও কিন্তু ওয়ান অফ দ্য এক্সপোর্ট রিলেটেড সেগমেন্ট। মানে কি, খুব সিম্পলি ধরুন আগে $1 পাওয়া যেত 85 টাকা, এখন $1 পাওয়া যাচ্ছে 90 টাকা। তো তাহলে ধরুন একটা ফার্মা কোম্পানি যদি বাইরের দেশে কোনো একটা ওষুধ $1 বিক্রি করে, তো আগে তারা পেত 85 রুপিস, এখন তারা পাবে 90 কি 92 যেটা চলছে এখন সেইটা। তো এইখানে কিন্তু তারা বেনিফিশিয়াল। তবে হ্যাঁ, এটা মানে একদম মানে ডিরেক্ট স্ট্রেট লাইন হিসাব না, কারণ ফার্মা কোম্পানিদেরও হেজিং করা থাকে, তো এতটাও স্ট্রেট লাইন হিসাব না। বাট ওভারঅল কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড হওয়ার জন্য আইএনআর ডেপ্রিসিয়েশন যেটা এই 2026-এ হয়েছে, মানে টাকার ভ্যালু কমে গেছে ইন্ডিয়ান কারেন্সি, এটা ফার্মা সেক্টরের জন্য বেনিফিশিয়াল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফার্মা ইজ অ্যান এসেনশিয়াল আইটেম। মানে এই মিডল ইস্টে যে যুদ্ধ চলছে, যে ওভারঅল ইকোনমিক স্লোডাউন হবে, তো এই সমস্ত স্লোডাউনের জন্য কিন্তু লাক্সারি বা নন এসেনশিয়াল আইটেমের ডিমান্ড কমে যেতে পারে। মানে যেমন ধরুন কনস্ট্রাকশন রিলেটেড কোনো জিনিস বা লাক্সারি জামা কাপড় জিনিস, এগুলোর ডিমান্ড কমলেও কমতে পারে, সাপ্লাই ডিস্টার্ব হতে পারে। কিন্তু যুদ্ধ হোক আর যাই হোক, ফার্মা সাপ্লাই কিন্তু যুদ্ধর মানে দেশগুলোতেও চলছে। তো যেহেতু ফার্মা ইজ এ নন এসেনশিয়াল সাপ্লাই, তো তার জন্য ডিমান্ড ইজ ওভারঅল ইমিউন।
থার্ড হচ্ছে রিজনেবল ভ্যালুয়েশন। সেটা কি না, 2024 সালে যখন ওভারঅল মার্কেট র্যালি করেছিল, খেয়াল করে দেখবেন ফার্মা তাতে খুব একটা পার্টিসিপেট করেনি। 2025-এও ফার্মা কিন্তু তেমন পার্টিসিপেট করেনি। তো যেহেতু 2024-2025-এ ফার্মা মার্কেট র্যালিতে পার্টিসিপেট করেনি, 2026-এর শুরুতে এসে দাঁড়িয়ে ফার্মার ভ্যালুয়েশন কিন্তু রিজনেবল রয়েছে। আমরা আগেও বলেছি যে প্রফিট তৈরি হয় আপনি কি দামে কোনো একটা শেয়ার কিনছেন, মানে আপনার কেনার রেট যদি চিপ হয়, কেনার দাম যদি সস্তা হয়, আপনি খুব স্বাভাবিক প্রফিটের চান্স অটোমেটিক বেড়ে যায়। তো সেই জন্য আনটিল অ্যান্ড আনলেস যদি না কোনো সেগমেন্টের ভ্যালুয়েশন রিজনেবল থাকে, সেখান থেকে প্রফিট করা কিন্তু খুব মুশকিল। ফার্মা ম্যাক্সিমাম ফার্মা শেয়ারের বা ওভারঅল সেগমেন্টের ভ্যালুয়েশন কিন্তু এখন রিজনেবল। তো এই তিনটে কারণের জন্য আমাদের এখন ফার্মা সেগমেন্টটা প্রেফার্ড ফর দিস এন্টায়ার 2026। এবার আমাদের এক্সিস্টিং রেকমেন্ডেশন ফার্মা প্রেফার্ড স্টক, সেটা হলো কোয়ালিটি ফার্মা। দেখুন, এই কোয়ালিটি ফার্মা আমরা জুন 2025-এ আমাদের মাল্টিব্যাগার সাবস্ক্রিপশন মেম্বারদের জন্য রিসার্চ রিপোর্ট শেয়ার করেছিলাম। তারপরে নভেম্বর 2025-এ যখন আপডেট হয়, শেয়ারের দাম এমন কিছু বাড়েনি, সেই রেকমেন্ডেশনের প্রাইসেই ছিল 800-900 এইরকম দামে হোভার করছিল। তো আবার নভেম্বর 2025-এ আবার সেটা আমরা গুড বাই এর আন্ডারে আনি, এবং মোর রিসেন্টলি মার্চ 2026-এও আবার সেখানে আমরা গুড বাই এর আপডেট দিই। তবে শুরুতেই বলে দিই যে এইটুকু শুনে যদি আপনারা চোখ কান বুঝে এই ভিডিও দেখে যদি কোনো কিছুতে ইনভেস্ট করে ফেলেন, আপনাদের লস হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তো তাই আবার বলবো, এই ভিডিও কোনো রকম ওই চোখ কান বন্ধ করে ইনভেস্ট করার জন্য নয়। ভালো করে পুরো ভিডিওটা শুনুন, বুঝুন কেন কি, দেন তারপর আপনারা নিজের ডিসিশন নিজেরা নেবেন। আর হ্যাঁ, এটাও বলে রাখি, যেমন বললাম যে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন যে জুন 2025-এ আমরা যে রিপোর্টটা দিয়েছিলাম, মানে এমন নয় যে ধরুন আমি পরে এসে একটা কিছু মানে এডিটেড কিছু একটা দিয়ে দিলাম। এর কারণটা হচ্ছে সেবি ম্যান্ডেট করছে যে প্রত্যেকটা রিপোর্টের ডিজিটাল সাইন থাকে। দেখুন, এই রিপোর্টে যদি একটু স্ক্রল করে আসুন, তলার দিকে দেখতে পারবেন এই হলো একটা ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার মানে একটা ইউএসবি ডিএসসি বলে হয়, সেইটাতে করে দেওয়া হয়। যদি আপনারা জানেন ব্যাপারটা কি, তো তারা জানবেন যে ওইখানে যে ডেট অ্যান্ড টাইম আছে, টাইম স্ট্যাম্পটা অল্টার করা যায় না। মানে এই সিগনেচারে যে দেখবেন ডেট অ্যান্ড টাইম আমার দেখতে পাচ্ছেন, এই এমন না যে আমি আজকের দিনে দাঁড়িয়ে সেই পুরনো কোনো দিনের সিগনেচার দিতে পারি। তো এইটা বেসিক্যালি রেগুলেটরি থেকে ম্যান্ডেট। এই জন্য আমাদের প্রত্যেকটা রিসার্চ রিপোর্ট সেই 2024-এর মাঝামাঝি থেকে আজ অবধি প্রত্যেকটা রিসার্চ রিপোর্টে এই ডিজিটাল সিগনেচার টোকেন দিয়ে সাইন আসে, যাতে করে সেবিও বলছে, রেগুলেশনও বলছে, ফিউচার ডেটে গিয়ে কোনো রিসার্চ অ্যানালিস্ট না সেটাকে বলে যে চলো মানে ডেট চেঞ্জ করে দিল, দাম চেঞ্জ করে দিল। সুতরাং যে পিডিএফটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা অ্যাকচুয়াল ওই মানে জুন 2025-এরই সেই ডিটেলস পিডিএফ এর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সেই ডিটেল রিপোর্টটা পড়ে দেখতে পারেন। কোয়ালিটি ফার্মার জুন 2025-এর যে ডিটেল রিপোর্টটা আমরা দিয়েছিলাম, সেটাকে যদি খুব সামারি করি, মানে যে প্রাইমারি পয়েন্ট কি ছিল বা এখনো কি আছে ইনভেস্টমেন্ট র্যাশনালের, সেগুলো যদি বলি, যে ফার্স্ট জিনিস হচ্ছে এই কোম্পানি কোয়ালিটি ফার্মা 2023 সাল থেকে কিন্তু এক্সপানশন করে যাচ্ছিল। সেটা কি, সেটা দেখুন, এই যে স্ক্রিনের যে স্ক্রিনশট, এই যে দেখছেন ফিক্সড অ্যাসেট কিভাবে জাম্প করেছে, এটা দেখলেই বোঝা যায় খুব তাড়াতাড়ি। এটাই দেখার উপায় যে কোনো কোম্পানি এক্সপানশন করছে কি করছে না। তবে মনে রাখবেন, খালি এক্সপানশন করছে এইটা ভেবে যদি কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, সেটাও কিন্তু খুব বড় লসের কারণ হতে পারে। কারণ প্রচুর কোম্পানি হয় এক্সপানশন তো করলো, তারপরে সেই এক্সপানশনকে ইউটিলাইজ করতে পারলো না, যার জন্য ইন্টারেস্ট কস্ট ডেপ্রিসিয়েশন বেড়ে গিয়ে সেই প্রফিট ইম্প্যাক্টেড করলো। তো তাই এক্সপানশন ইজ নট আ সোল ক্রাইটেরিয়া ফর ইনভেস্টমেন্ট, ইট ইজ ওয়ান অফ দ্য ফিউ ক্রাইটেরিয়া। তো অবভিয়াসলি খালি যে এক্সপানশন করাটাই তো এমন কিছু ব্যাপার না। তো এক্সপানশনের সাথে সাথে আর কি করছে, আমাদের অ্যাটেনশন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস আমার নিজের অ্যাটেনশন গেছিলো, সেটা এইটা খেয়াল করে দেখলাম 2023, 24, 25 3 বছর ধরে এই কোম্পানিটা রেগুলারলি প্রোডাক্ট রেজিস্ট্রেশন রেগুলেটরি অ্যাপ্রুভাল নিয়ে যাচ্ছিল। বাট কি এই প্রোডাক্ট রেজিস্ট্রেশন রেগুলেটরি অ্যাপ্রুভাল ফার্মা কোম্পানির খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, এই যে কোনো ফার্মা কোম্পানি যে কোনো দেশে যদি কোনো ওষুধ বিক্রি করতে চায়, এমন না যে আজকে গেল কালকে বিক্রি করলো। তো প্রথমত সেই ফার্মা কোম্পানিকে প্রোডাক্ট লেভেলের রেজিস্ট্রেশন নিতে হয় সেই কান্ট্রি থেকে, এবং তারও আগে যেটা করতে হয়, যেই খান থেকে ওষুধটা তৈরি হচ্ছে প্ল্যান্ট, সেই প্ল্যান্ট লেভেলের সার্টিফিকেশন নিতে হয়। তো তার মানে লেটস সে ফর এক্সাম্পল ধরুন আজকে কোয়ালিটি ফার্মা যেটা করে সিম্পলি মেডিসিন, তারা গ্লোবাল মানে প্রচুর দেশে তারা এক্সপোর্ট করে, 90%-এর ওপরে রেভিনিউ তাদের এক্সপোর্ট থেকে আসে। তো লেটস সে আজকে কোয়ালিটি ফার্মাকে আমেরিকাতে গিয়ে ওষুধ বিক্রি করতে চাইছে। তো তাহলে ফার্স্ট অফ অল কোয়ালিটিকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই আমেরিকান ইউএস এফডিএ তাদের যে প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টটাকে ইন্সপেক্ট করবে, ইন্সপেক্ট করে বলবে যে
হ্যাঁ প্ল্যানটা ক্লিয়ার। এবার এই প্ল্যান্ট লেভেলের অ্যাপ্রুভাল পেতেই কিন্তু অনেক মাস সময় লাগে। প্ল্যান্ট লেভেলের অ্যাপ্রুভাল হয়ে গেল, তারপরে যেই প্রোডাক্টটা কোয়ালিটি ফার্মা সেল করতে চায় সেই প্রোডাক্টটাকে রেজিস্টার করাতে হবে। সেই রেজিস্ট্রেশনও কিন্তু একটা লেন্দি প্রসেস। এবার এই 2023, 24, 25 এই 3 বছর ধরে কোয়ালিটি ফার্মা প্রায় কয়েকশো প্রোডাক্ট নানান রকম এই ল্যাটিন আমেরিকান দেশে, ইউরোপিয়ান কান্ট্রিতে, কিছু আফ্রিকান কান্ট্রিতে রেজিস্ট্রেশন করে গেছে এবং তার সঙ্গে প্ল্যান্ট লেভেলের ইউএসএফডি এর সমতুল্য যে রেগুলেটরি বডি আছে তাদের অ্যাপ্রুভাল নিয়ে গেছে। যেমন এগুলো বললাম যে এই যে অ্যাপ্রুভাল নেওয়া, এগুলো কখনো কখনো 1 বছর, 2 বছর, 3 বছর লেন্দিও হতে পারে, কিন্তু একবার যখন অ্যাপ্রুভাল পেয়ে গেল, ইনিশিয়ালি সেলস তো কম থাকে, মানে একটা নতুন দেশে নতুন প্রোডাক্টের সেল করার অ্যাপ্রুভাল পেয়ে গেল, ইনিশিয়ালি সেল কম থাকলে তারপর ধীরে ধীরে কিন্তু সেই সেলটা ম্যাচিওর হয়। তো আমরা একটা ক্লিয়ার খুব জিনিস দেখলাম যে কোম্পানিটা খালি তাদের ক্যাপাসিটি এক্সপানশন মানে ফ্যাক্টরি বাড়াচ্ছে তাই নয়, তার সাথে সাথে ব্যাক এন্ডে প্রচুর নতুন প্রোডাক্টের রেজিস্ট্রেশন, তাদের এক্সপ্যান্ডেড ফেসিলিটির প্ল্যান্ট অডিট এবং তার সঙ্গে সঙ্গে হায়ার ভ্যালু হরমোন, অনকোলজি এইসব সেগমেন্টে কিন্তু এন্ট্রি নিচ্ছে। আরও একটা ব্যাপার দেখলাম যে 2023, 24, 25 এই সময় ম্যানেজমেন্টের কোনো কনফারেন্স কল বা হিউজ কিছু অ্যাডভার্টাইজমেন্ট, গাইডেন্স এরকম কিছু নেই। খালি প্রেস রিলিজে তারা বলতো যে আমরা FY26 মানে মার্চ 2026-এ 500 crore অ্যানুয়াল রেভিনিউ এর টার্গেট করছি। তো এই কিন্তু তারপরে মার্চ 2026-এর পরে কি হবে না হবে কেউ কিছু জানতো না। তো এই যে হিউজ প্রোডাক্ট রেজিস্ট্রেশন, এক্সপানশন, এই সমস্ত কিছু দেখে আমরা কনক্লুশন নিলাম, যেটা সব থেকে বড় আমাদের ইনভেস্টমেন্ট রেশনাল, যে যদি এই কোম্পানিটা 500 কোটি রেভিনিউ FY26-এ করতে পারে তাহলে 27, 28 মানে ইন ফিউচার টাইমগুলোতে আরো বড় রেভিনিউ জাম্প, খালি রেভিনিউ জাম্প না, মার্জিন এক্সপানশন উইথ প্রফিট এক্সপানশন হবে। কেন না, কারণ এই যে যেমন বললাম এই প্রোডাক্ট রেজিস্ট্রেশনগুলো কিন্তু ওয়ান টাইম, যেগুলো করতে টাইম লাগে, কিন্তু একবার করা হয়ে গেলে তারপর হিউজ রেভিনিউ আসে। মানে এমন নয় যে এই সমস্ত জায়গা থেকে রেভিনিউ একবার গ্রো করে দিল তারপর আবার হিউজ পড়ে গেল অন্য কোনো কারণের জন্য। মোস্ট লাইকলি যদি কোনো নতুন দেশের কোম্পানি সাকসেসফুলি পেনিট্রেট করে তারপর ধীরে ধীরে সেই দেশ থেকে ভলিউম বাড়ে। এবং আরো ইম্পর্টেন্ট জিনিস যে কোম্পানিগুলো নতুন কোন জায়গায় ঢুকছে অনকোলজি, হরমোন, বায়োলজিক্স। আগে কোম্পানি মানে জেনারেল ট্যাবলেট, ওষুধ এইসব বানাতো, তারপর থেকে হায়ার মার্জিন নিচ সেগমেন্টে যাচ্ছে। এবং এই অনকোলজি, বায়োলজিক্স, হরমোন এগুলো এমন জিনিস, এগুলোর অ্যাপ্রুভাল পেতে পেতে 2 বছর 3 বছর একটা হিউজ টাইম লাগে, কিন্তু যেই সেগুলো হয়ে যায় তারপর কিন্তু একটা হিউজ জাম্প চলে আসে। তো এই কারণে 2025 সালে আমরা আমাদের যে AIF, যে HNI ইনভেস্টরদের জন্য AIF এ আমরা সেই এপ্রিল মে থেকে ইনভেস্টমেন্ট চালু করে দিই। জুন মাসে কিন্তু আমরা ক্লায়েন্টদেরকে রেকমেন্ড করি। এবং মজার ব্যাপার যেটা, জুন 2025 থেকে ডিসেম্বর 2025-এর আপনারা যদি প্রাইস চার্টের দিকে দেখেন, দেখুন প্রাইস কিন্তু কিচ্ছু হয়নি, ওই 800, 900 এই রকম জায়গাতেই ঘোরাফেরা করেছিল। এদিকে কোম্পানি রিলেটেড কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছিল। তাহলে জুন 2025 থেকে ডিসেম্বর 2025-এ কিচ্ছু হয়নি, হঠাৎ করে এই যে নতুন প্রাইস সেটটা দেখুন, ফেব্রুয়ারি মার্চে যে প্রাইস জাম্প হলো সেইটা 1 বছরের প্রাইস জাম্পকে কভার আপ করে দিল। কেন এই ফেব্রুয়ারি মার্চে জাম্প হলো? এই ফেব্রুয়ারি মাসে ম্যানেজমেন্ট ফার্স্ট টাইম একটা ডিটেলড কনকল, ডিটেলড গাইডেন্স দিল এবং সেই ডিটেলড গাইডেন্স কনকল এক্স্যাক্টলি আমরা যেটা ইনভেস্টমেন্ট রেশনাল আগে ভেবেছিলাম, ম্যানেজমেন্ট এখন এক্স্যাক্ট সেই জিনিসটাই জানালো যে 500 crore রেভিনিউ এর পরে তারা অনেক বড় কিছু প্ল্যান করছে। কারণ এত রেজিস্ট্রেশন, এত প্রোডাক্ট অ্যাপ্রুভাল তারা পেয়েছে যে যার জন্য এই 500 কোটির পর থেকে 20-25%, 30% CAGR রেভিনিউ জাম্প, প্রফিট জাম্প তাদের জন্য ইজি। তো যখন এই জিনিসটা ম্যানেজমেন্ট মার্কেটে বলল তখনই কিন্তু প্রাইসের জাম্পটা এলো। আর এই এক্স্যাক্ট সেম জিনিস আমরা অনেক আগে থেকে প্রিএম্প্ট করে, ইনভেস্ট করে, রিসার্চ রিপোর্ট অ্যান্ড অল সব কিছু হয়েছিল। তো তার মানে মনে রাখবেন যে যদি এই ফেব্রুয়ারি মার্চে ম্যানেজমেন্ট কনকল না করে ধরুন মে মাসে কি জুন মাসে করলো, তাহলে কিন্তু আজও প্রাইস ওই এখনো 800-900 এই লেভেলেই থেকে যেত। এইটা আমি এই কারণে বললাম, প্রায় আমরা এরকম ইনভেস্টরদের থেকে কোয়ারি পাই যে আমি এই শেয়ারে ইনভেস্ট করেছিলাম, এখন কেন তার দাম পড়ছে। আমরা নর্মালি সেই সব প্রশ্নের উত্তর এই কারণে দিই না যে আমি যতই আপনাকে উত্তর দিই, আমার আপনার কথা বা আমার আপনার কথোপকথনে কিন্তু শেয়ারের দাম বাড়বে বা কমবে না। শেয়ারের দাম তার নিজের ফ্লোতে বাড়ে বা কমে, ইট ডাজন্ট ম্যাটার আপনি আমাকে কিছু বলুন কি আমি আপনাকে যতই জাস্টিফিকেশন দিই, মানে আমি যদি আপনাকে 10 বার বলি এটা বাড়বে বাড়বে বাড়বে, তার মানে এই নয় যে শেয়ারের দাম বাড়বে। শেয়ার মার্কেট আমার আপনার কথা শোনে না, শেয়ার মার্কেট তার নিজের কথা শোনে। তাই আমাদের কাজ হচ্ছে যে থিসিস যে আমরা ইনভেস্ট করেছিলাম সেই থিসিস যতক্ষণ ধরে ঠিকঠাক আছে বা হিউজ কিছু খারাপ না হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করা উচিত। হ্যাঁ, হিউজ কিছু খারাপ হলে প্রাইস অ্যাকশন দেখলে বোঝা যায়, তখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তো যেই জিনিসটা আমরা জুন 2025-এ রেকমেন্ড করেছিলাম, জুন থেকে ডিসেম্বর কোনো রকম প্রাইস ইমপ্রুভমেন্ট হয়নি, নভেম্বরে আমরা আরও রিপিট বাই দিয়েছি। এটা এই রকম জিনিস একদিক থেকে ভালো, তার কারণ হচ্ছে ইনভেস্টররা একটা হিউজ টাইম পেয়ে যায় জিনিসটা কেনার জন্য। এবং সেটা হয়ে হয়ে যেই ফেব্রুয়ারি মার্চে যখন সেটা ফাইনালি ব্রেকআউট হলো, তখনও আমরা কিন্তু আবার রিপিট বাই
বাই দিয়েছি, এবার সেটা মনে রাখবেন রিপিট বাই কখন কিভাবে দিয়েছি। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের অনেকেই মনে আসছে যে তাহলে আমি কি এখন ইনভেস্ট করব? দেখুন এই মার্চ 2026 আমরা যে রিপিট বাই আপডেটটা দিয়েছি সেটা এই রকম দিয়েছিলাম, তখন 1500-1600 এইরকম লেভেলে কিন্তু প্রাইস ছিল, যে এই রকম বলেছিলাম যে যারা ওই 800-900-তে কিনেছিলেন তারা এমনভাবে কিনুন যাতে আপনার অ্যাভারেজ এন্ট্রি প্রাইস 1000-এর নিচে বা 1000-এর কাছাকাছি থাকে। মানে আপনি যদি 800 টাকায় ধরুন একটা হিউজ চাঙ্ক কিনলেন, তারপরে 1600 টাকায় আর একটা চাঙ্ক কিনলেন, তাহলে আপনার অ্যাভারেজ এমনভাবে কিনুন যাতে অ্যাভারেজ প্রাইস 1000-এর কাছাকাছি থাকে। এতে লাভটা কি হবে, যে ধরুন 1600 থেকে প্রাইস শেয়ারের দামটা কমতে কমতে 1300 এলো, তারপরে এমন কিছু একটা রেগুলেটরি বা এমন কিছু একটা হয়ে গেল যেখানে শেয়ারের দাম কিন্তু 1100-1200-তে চলে এলো। তো যদি ওই 1100-1200-তে চলে আসে, আমরা কিন্তু তখন ওয়েট করতে পারি যে কখন একটু আপসাইড র্যালিতে আমরা এক্সিট করব। তো তখন যদি আমি 1100-1200-তেও যদি এক্সিট করি, যাদের অ্যাভারেজ বাইং প্রাইস 1000-এর কাছাকাছি ছিল, তো তারা কিন্তু স্টিল প্রফিটে বেরিয়ে যাবে। কিন্তু কেউ যদি ডাইরেক্ট এই 1600 টাকাতে ফ্রেশ বাইং করে, তখন কিন্তু সেই অত আর প্রফিটেবল এক্সিট কিন্তু পাচ্ছে না, তাকে কিন্তু লসে বেরোতে হবে। ওই আপডেটে আমরা এটাও বলেছিলাম যে যদি প্রাইসটা 1600-র ওপরে কয়েকদিন ধরে যদি সাস্টেন করে, তো তাহলে আমাদের ইনিশিয়াল রিসার্চ রিপোর্টে যেটা লেখা ছিল আমাদের টার্গেট হলো 2000। ওই 2000 খুব তাড়াতাড়ি আসবে, এবং 2000 তাড়াতাড়ি আসলে মোস্ট লাইকলি আমরা ওই 2000 টার্গেট প্রাইসটাকেও কিন্তু ইনক্রিজ করে দেবো, যেটা অবধি এখনো নর্মাল সিচুয়েশন বা নর্মাল সার্কামস্টেন্সেসে যেটা হতে পারে। কিন্তু আমরা জানি যে ওভারঅল মার্কেট এগেইন সেই মার্চের লাস্টের দিকে আরো খারাপ হওয়ার ফলে সেই 1500 টাকা থেকেও শেয়ারের দামটা কমে 1400-1300 এইরকম জায়গাতে কিন্তু এসেছে। তো এখান থেকে একটা খুব ক্লিয়ার ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি জানি না আপনি যখন এই ভিডিওটা দেখবেন তখন শেয়ারটার দাম কত থাকবে। তো কোনোদিন আমরা কোনো ইউটিউবের ফ্রি ভিডিওতে বলতে পারি না আপনি এটা কিনুন, আপনি এটা বিক্রি করুন, আমরা বলিও না। আমরা বারবার বলি এই ভিডিওগুলো একটা এডুকেশনাল পারপাস এবং একটা আপনাদের বোঝার জন্য যে আমরা কীরকমভাবে ভাবি, কীরকমভাবে স্টক রেকমেন্ড করি এবং কি আপনাদের কি জিনিসগুলো ফলো করা উচিত। তো তাই যদি আপনাদেরকে কোয়ালিটি ফার্মাতে ইনভেস্ট করতেই হয়, আমার যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা পড়ুন, যদিও সেটা 2025-এর একটু পুরনো রিপোর্ট, আপডেট অনেক কিছু হয়েছে। তো সেইটা পড়ে নিজের এন্ট্রি এক্সিট আপনাদেরকে রেডি রাখতে হবে। কারণ মনে রাখবেন, আপনি যদি প্রফিট করেন প্রফিট আপনার, আপনি লস করলে লস আপনার, আমার কিন্তু কিচ্ছু যায় আসবে না। তো সেটাই যদি হয় আপনি নিজের যে হ্যাঁ এইটা হলে আমি শেয়ারটা কিনবো, এইটা হলে আমি শেয়ারটা বিক্রি করে দেবো, তো নিজের এন্ট্রি এক্সিট যদি আপনি ক্লিয়ার ডিফাইন রাখতে পারেন তো তাহলেই আপনি ইনভেস্ট করতে পারেন। যদি সেটা না পারেন তো তাহলে আপনি ইনভেস্ট করবেন না। এবং এখানে অনেকের মনে এই প্রশ্ন জাগবে যে তাহলে কি আমি আপনাদের ওই মাল্টিব্যাগার শেয়ারের সাবস্ক্রিপশন নিতে পারি? এবার এই সাবস্ক্রিপশন যখন নিতে পারি তো তখন সবাই একটা পাস্ট পারফরমেন্সের জন্য যেটা জানতে চায়, এবং আমরা দেখবেন আমাদের ওয়েবসাইটে ডিরেক্ট কোনো এরকম চার্ট থাকে না যে দিস ইজ মাই পাস্ট পারফরমেন্স। কেন? এটা সেবির থেকে একটা রেস্ট্রিকশন আছে, দ্বিতীয়ত একটা প্র্যাকটিক্যাল রিজন আছে। দেখুন আমি আপনাদের যদি বলি তাহলে ক্লিয়ার হবে। এই মাল্টিব্যাগার স্টক সাবস্ক্রিপশনে যদি আমি পাস্ট পারফরমেন্স বলি, 2024-এ আমরা যে শেয়ারগুলো মেনলি 2024-এর মিডিলের দিকে লাস্টের দিকে যেই শেয়ারগুলো তখন রেকমেন্ড করেছিলাম এই মাল্টিব্যাগার সাবস্ক্রিপশনে, আজকে 2026 মার্চে 2026 যখন মার্কেটে হিউজ কারেকশন, আজকে কিন্তু সেই শেয়ারগুলো লসে রয়েছে। আবার বলছি লসে আছে। 2025-এ যে শেয়ারগুলো রেকমেন্ড করেছিলাম 2025-এ, কারণ ইউটিউবে আমরা এগুলো পাবলিকলি বলেছি, 2025-এ রেকমেন্ড করেছিলাম এমট্রন, কোয়ালিটি ফার্মা, ইজমো, এই তিনটে শেয়ারই দারুণ সুন্দর পারফরমেন্স করেছে। আজকের দিনেও মার্চ 2026-এ এত মার্কেটে হিউজ কারেকশন, তা সত্ত্বেও এই এমট্রন, কোয়ালিটি ফার্মা, ইজমো কিন্তু আমরা যে রেটে রেকমেন্ড করেছি তার থেকে অনেকটা উঁচুতে আছে। এবং 2025-এর একদম শেষের দিকে বা এই 2026-এর ফেব্রুয়ারি মাসে যে শেয়ারটা রেকমেন্ড করেছিলাম, অবভিয়াসলি খুব রিসেন্ট শেয়ার, তো তার মানে কিছুটা লসে আছে। এর মানে বুঝতে পারছেন? ধরুন কোনো একজন মানুষ 2024-এর মাঝামাঝি সে সাবস্ক্রাইব করলো, করে সে আর কোনো সাবস্ক্রিপশন রিনিউ কিছু করলো না, 2025-এর শুরু থেকে সে আমাদেরকে আর ফলো করলো না। তো এটা যদি করে সেই মানুষটা লসে থাকবে। কোনো মানুষ যদি 2025-এর শুরুর দিকে আমাদের সাবস্ক্রিপশন নেয়, আজকের দিনে সে কিন্তু প্রফিটে থাকবে। আবার কোনো মানুষ যদি 2025-এর মাঝামাঝি বা 2025-এর ধরুন অক্টোবর নভেম্বর মাস যখন এই এমট্রন, ইজমো, কোয়ালিটি ফার্মা সব উপরে চলে গেছিল, 2025-এর নভেম্বর অক্টোবরে যদি কেউ সাবস্ক্রিপশন নিয়ে থাকে, আজকের দিনেও দাঁড়িয়ে থেকে কিন্তু তার পোর্টফোলিও লসে থাকবে। তো তার মানে আপনার প্রফিট অ্যান্ড লস ডিপেন্ড করছে আপনি কোন টাইমে সাবস্ক্রাইব করছেন, কত দিন ধরে আমাদের সাথে রয়েছেন। এবং এই জন্য আমরা বারবার বলি যে আনটিল অ্যান্ড আনলেস আপনি 3 বছর আমাদের পেড সাবস্ক্রিপশনে থাকতে পারছেন ততদিন আপনি নেবেন না। যদি আপনি এরম ভাবেন যে আমি আজকে নিয়ে 1 বছরের মধ্যে চলে যাব, আপনার লাখের উপর ডিপেন্ড করছে প্রফিট বা লস। 3 বছর থাকলে প্রফিটের চান্স অনেক বেড়ে যায়, মানে 3 বছর পেড সাবস্ক্রিপশনে থেকে A to Z সবকিছু ফলো করলে বেড়ে যায়, কারণ এই 3 বছরের মধ্যে মার্কেট সাইকেল সবকিছুকে অ্যাভারেজ আউট করে দেয়। মানে যদি কেউ ধরুন যেমন বললাম 2000-এর মাঝামাঝি কেউ যদি সাবস্ক্রাইব করে থাকে, তো সেই সময় শুরুর দিকে সেই যে শেয়ারগুলো ইনভেস্ট করেছিল তাতে লস থাকবে, 2025-এর যে শেয়ারে সে ইনভেস্ট করেছে তাতে প্রফিট থাকবে,
আবার এই 2026-এর এই যে মানে এই টাইমটা এমন, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এমন, আমরা ফেব্রুয়ারিতে একটা রেকমেন্ড করেছি, মেবি আরও একটা শেয়ার রেকমেন্ড করব। ইনফ্যাক্ট এখন আমাদের অলরেডি 2-3টে শেয়ার গুড বাই লিস্টে আছে। তো এই টাইমটা এমন, এখন যারা যারা ইনভেস্ট করবে বা এখন যারা সাবস্ক্রাইব করবে তারা যদি 3 বছর থাকে তাদের প্রফিটের চান্সটা অটোমেটিক বেড়ে যাবে, কারণ মার্কেটে এই যে সময়টা ফেভারেবল জায়গায় রয়েছে। কিন্তু যদি ধরুন কেউ ওই যেমন বললাম 2024-এ জয়েন করে সে 2024-এই ছেড়ে চলে গেল, তাহলে কিন্তু সে আজও যদি সেই শেয়ারগুলো হোল্ড করে থাকে তো তাহলে সে বলবে যে লসে থাকবে, সে হয়তো বলবে আপনাদের রেকমেন্ডেশন ফালতু। কিন্তু এই জন্য আমরা বারবার বলি যে আপনি যদি 3 বছরের যদি মেন্টালিটি যদি আপনার থাকে, 3 বছর আমাদের পেড সাবস্ক্রিপশনে থাকবেন, মানে প্রত্যেক 3 বছরে আমাদেরকে পে করবেন এবং A to Z ফলো করবেন, তাহলে সাবস্ক্রাইব করুন, না হলে কিন্তু করবেন না। এবং আরও একটা কথা, আমাদের সাবস্ক্রিপশন ফিস 39,000 টাকা বছরে এবং 3 মাসের জন্য 12,000, যেটা কাইন্ড অফ ট্রায়ালের জন্য দিয়ে থাকি। তো এই সাবস্ক্রিপশন ফিজে আমরা কোনো রকম 1 পয়সাও কোনো ডিসকাউন্ট দিই না, কোনো রকম ইনডিরেক্ট এনকারেজমেন্ট দিই না যে আপনারা সাবস্ক্রাইব করুন বা এটা করুন। কারণ কি, আমরা চাই না ছোটোখাটো ইনভেস্টার এটাতে সাবস্ক্রাইব করুন, কারণ ছোটোখাটো ইনভেস্টারদের জন্য স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ হিউজ রিস্কি। যেমন আমি বললাম 2024-এ যখন মার্কেট হিউজ ওপরের দিকে ছিল, প্রচুর নতুন নতুন ইনভেস্টার এসেছে, ছোটোখাটো ইনভেস্টার যদি আসে তো তাহলে এসে 2025-এ যে লসের সময় তার কাছে আর অ্যাডিশনাল টাকাই থাকবে না ইনভেস্ট করার, বা টাকা থাকবে না আমাদেরকে আরও সাবস্ক্রিপশন পে করে যাওয়ার। তো এই কারণে আমাদের আপনার পোর্টফোলিও যদি 10 লাখের ওপরে বা আরও বেটার হয় যদি 20 লাখের ওপরে হয়, তো তাহলেই, আর যদি 3 বছরের যে রুলটা বললাম, তাহলেই আপনারা মাল্টিব্যাগার স্টক সাবস্ক্রিপশন যেটা সেটা কনসিডার করতে পারেন, তা না হলে একদম করবেন না। ছোট ইনভেস্টারদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড বেস্ট। মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের আমরা অ্যাডভাইসার বা এজেন্ট নই। আপনি মিউচুয়াল ফান্ড কিনলে আমার 1 টাকাও লাভ নেই। তা সত্ত্বেও আমরা প্রায় অনেক ইনভেস্টারদেরকে বলি, যখন আমাদেরকে ইমেল আসে বা ফোন করে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য, আমরা বলি যে না, আমাদের সাবস্ক্রিপশন আপনার জন্য নয়, আপনি মিউচুয়াল ফান্ডে যান। কারণ ধরুন যার ধরুন 1 লাখ টাকা কি 2 লাখ টাকার পোর্টফোলিও বা মাসে মাসে 10,000 টাকা করে সে ইনভেস্ট করছে, সে ওই 3 বছর ধরে আমাদের পেড সাবস্ক্রিপশন নেওয়ার হয়তো তার পয়সাই দিতে তার অনেক গায়ে লাগবে, বা সে সাবস্ক্রিপশন নেওয়ার পর 1 বছর যদি সে মানে ওভারঅল পোর্টফোলিও প্রফিটে না থাকে, সে নেক্সট টাইম কিন্তু সাবস্ক্রাইব করবে না, কারণ তার ভাববে যে অনেক বেশি টাকা চলে যাচ্ছে। তো যার জন্য ওভারঅল পারপাসটাই ডিফিটেড হবে। আমরা সবসময় চাই, আমরা চাই খুব কম লিমিটেড ক্লায়েন্ট, আমার বেশি ক্লায়েন্ট চাই না, কারণ কম লিমিটেড ক্লায়েন্ট মানে কম লিমিটেড কোয়ারি আমরা মোর অ্যান্ড মোর টাইম ফোকাস করতে পারি। এবং তাই জন্যই যতই মার্কেট খারাপ হোক যাই হোক আমরা ডিসকাউন্ট দিই না। অন্যান্য কোম্পানিরা দেখবেন মার্কেট যখন খারাপ থাকে ডিসকাউন্ট দেয়, কারণ খারাপ মার্কেটে সবারই টাকার দরকার। আমরা সেটা করি না, কারণ আমরা চাই খুব কম লিমিটেড, যে যারা এই 3 বছরের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছে বা যারা মানে যাদের কনফিডেন্স আছে আমাদের ওপরে, তারাই যাতে আসুক, যাতে করে বোথ সাইড আমরাও বেনিফিটেড হই, মানে ক্লায়েন্টের কোয়ারি কম আসে এবং আপনারাও বেনিফিটেড হন, যে আমাদের রিসার্চ হোক বা যে লিমিটেড নাম্বার অফ আপডেটস আমরা যাই দিই তার থেকে। মাল্টিব্যাগার সাবস্ক্রিপশনের লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে রইল, আপনারা চেক করে দেখতে পারেন। আর হ্যাঁ, এই ওভারঅল ফার্মা নিয়ে যখন আমরা বললাম, যেমন আমরা বলিস কোয়ালিটি ফার্মা, তো খালি একটা শেয়ার বললাম, তাহলে কোয়ালিটি ফার্মা ছাড়াও আরও অনেক ফার্মা অবভিয়াসলি আমরা নিজেরাও এখন এক্সপ্লোর করছি, নিজেরাও রিসার্চ করছি। প্রচুর ফার্মাতে কিন্তু বুলিশনেস বা প্রচুর ফার্মাতে কিন্তু আমরা রিলেটিভ স্ট্রেংথ দেখতে পাচ্ছি। আরও কিছু যদি নাম নিতেই হয়, সেটা হচ্ছে আমরা নেব অ্যাবট ইন্ডিয়া, যেটা আমাদের অনেক পুরনো রেকমেন্ডেশন, এবং আমরা বারবার বলি অ্যাবট এমন একটা শেয়ার আপনাকে হিউজ কোনো প্রফিট দেবে না, আবার যখন মার্কেট ডাউন থাকবে তখন আপনার পোর্টফোলিও সামহাউ আপনার একটা প্রোটেক্টেড রেখে দেবে। তো অ্যাবট ইন্ডিয়া এটা এমএনসি কাইন্ড অফ ব্লু চিপ স্টক, আপনারা ফলো করে দেখতে পারেন। নেক্সট আরেকটা দেখবেন আমাদের পুরনো শেয়ার হচ্ছে সুপ্রিয়া লাইফ সায়েন্স, সেটা কিন্তু আজও আমাদের হোল্ড আছে, কিন্তু এখনো আমরা ফ্রেশ বাই দিইনি। তার কারণ সুপ্রিয়া লাইফ সায়েন্স এমন একটা ফেজে গেছে যে এই ফেজটাতে সেই কোম্পানি নানান রকম প্রোডাক্ট রেজিস্ট্রেশন, নতুন নতুন ফিল্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো তার মানে এই সুপ্রিয়া লাইফ সায়েন্সের প্রাইস কিন্তু কনসলিডেট করতে পারে ওভার আ প্রলং পিরিয়ড, বাট এই কনসলিডেশনটা যখন ব্রেক করবে তখন কিন্তু একটা ভালো মতো আপওয়ার্ড মানে জার্নি আসতে পারে। মানে সুপ্রিয়া লাইফ সায়েন্স যদি আপনারা দেখেন 2025-এ কিন্তু ভালো, মানে 2024-25 এই রকম টাইমে একটা ভালো জাম্প হয়েছিল, তারপরে অনেকটা টাইম আবার কনসলিডেট করছে। আমাদের মনে হয় হয়তো আরো কয়েক মাস কনসলিডেট করবে। কনসলিডেশন হয়ে যাওয়ার পরে এখনো আমাদের শেয়ারটা হোল্ডে আছে, হয়তো কোনো না কোনো একটা টাইম ইন ফিউচার যখন কিছু পজিটিভ ক্যাটালিস্ট দেখতে পারবো, আবার কিন্তু একটা অ্যাগ্রেসিভ গুড বাই দিতে পারি, বা যদি সেরকম কিছু না দেখতে পাই তাহলে হয়তো সেল করতে বলতে পারি, কারণ আজও কনসলিডেট করার পরেও আজও কিন্তু আমাদের ইনিশিয়াল রেকমেন্ডেশন থেকে প্রফিটে রয়েছে। তো ওভারঅল ওইটাই বললাম যে সুপ্রিয়া লাইফ সায়েন্স অনেকটা ব্যাপারটা এইরকম, যে তারা অনেক নতুন নতুন ফিল্ডে যাচ্ছে, যেই সমস্ত ফিল্ডের প্রোডাক্ট রেজিস্ট্রেশন বা অ্যাপ্রুভাল পেতে অনেক টাইম লাগে, তারাও ক্যাপাসিটি এক্সপানশন কমপ্লিট করে ফেলেছে। তো যখন সেই রেভিনিউগুলো কন্ট্রিবিউট করবে, সেটা হয়তো 1 বছর পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, আমি নিজেও জানি না কবে, তো তখন আবার একটা জাম্প আসবে। এছাড়াও ফার্মা সেগমেন্টে দেখবেন GLP-1 এই নিয়ে একটা খুব কথা চলছে। এই জিনিসটা আপনারা টার্মটা এক্সপ্লোর করুন, এক্সপ্লোর করলে অনেক কিছু জিনিস পেয়ে যাবেন। এবং
এই যে এই ভিডিওতে আমরা যে আমাদের এই যে মাল্টিব্যাগার শেয়ারের পারফরমেন্সের কতগুলো শেয়ারের কথা বললাম, যে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন ডিটেল পারফরমেন্স নিয়ে কোনো একটা ভিডিও বানানোর জন্য, তাহলে আপনারা কমেন্ট করুন নেক্সট ভিডিও অন পাস্ট স্টকস। তো যদি আপনারা আমরা বেশি কমেন্ট পাই যে নেক্সট ভিডিও অন পাস্ট স্টকস, যে আমাদের সাবস্ক্রিপশনে যে পাস্ট স্টকসগুলো ছিল সেইগুলো ডিটেলস নিয়ে যদি আলোচনা বা ওভারঅল পারপাস, তখন ভিডিওটা এরকম হবে যে পারফরমেন্স মানে আমাদের তুলে ধরা। তো সেইটা নিয়ে যত আপনারা বেশি কমেন্ট করবেন, আমরা নেক্সট ভিডিও কিন্তু আমাদের পাস্ট স্টকস বা আমাদের পাস্ট পারফরমেন্সের আলোচনা অ্যান্ড অল সেগুলো নিয়ে করতে পারি। কারণ মার্কেট এখন এত খারাপ সিচুয়েশনে আছে, এত শেয়ারে ফল করেছে, এইটা একটা কিন্তু খুব ভালো টাইম যে নিজেদের পারফরমেন্স বা নিজেদের পাস্ট জিনিস সেটাকে রিএভ্যালুয়েট করা। কারণ আমরা সবসময় করি, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে করি, বাট সেটা পাবলিকলি বলা সেটা কিন্তু আরো বেটার হবে। তো তাই আপনারা কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিও অন পাস্ট স্টকস, আমরা কিন্তু সেই রকম ভিডিও করব। তো ওভারঅল এই ভিডিও থেকে এই সামারি যদি আমি করি, যে কারেন্টলি আর্লি এপ্রিল মোস্ট অফ দ্য স্টকস কিন্তু 52 উইক লো আছে, ম্যাক্সিমামের পোর্টফোলিও ব্লিড করছে। কিন্তু এই টাইমটা সেল করা তাদের জন্য যারা বড়োড ক্যাপিটালে ইনভেস্ট করেছে, নিজেদের ক্যাপিটালে যারা ইনভেস্ট করে থাকেন, যদি কোম্পানি যেখানে আপনারা ইনভেস্ট করেছেন সেটা মোটামুটি স্ট্রং হয়, এটা কিন্তু সেল করার টাইম নয়, রাদার এটা হলো বাইং এর টাইম। এবং ধীরে ধীরে যদি আপনারা বাইং করতে থাকেন, কে কতটা পরিমাণ বাইং করছে এই রকম ডিপ্রেস টাইমে, সেটাই ডিপেন্ড করে যে ইন ফিউচার যে নেক্সট যখন বুল রান আসবে তখন কে কতটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারবে। নেক্সট আমরা জানলাম যে ফার্মা সেগমেন্ট আমাদের এই 2026-এর জন্য প্রেফার্ড। ফার্মা নিয়ে এখনো আমরা অনেক শেয়ারে রিসার্চ করছি। অলরেডি আমাদের যেই শেয়ারগুলো মানে ইনভেস্টারদের বলা ছিল, যেগুলো আমরা রিপিট বাই দিয়েছি, যেমন কোয়ালিটি ফার্মা, সেইটা নিয়ে আলোচনা করলাম। অ্যাবাউট ইন্ডিয়া, সুপ্রিয়া লাইফ সায়েন্স, এই দুটো আমাদের পাস্ট রেকমেন্ডেশন। আরও একটা শেয়ার আছে সেনোরেস ইন্ডিয়া, যেটাও আমাদের পাস্ট রেকমেন্ডেশন। তো এই সমস্ত শেয়ারগুলোকে নিয়ে আপনারা কিন্তু নিজেদের মতো করে স্টাডি করতে পারেন। এছাড়াও GLP-1 এই একটা খুব থিম চলছে, এইটা নিয়েও আপনারা কিন্তু স্টাডি করতে পারেন। আপনারা কমেন্ট সেকশনে জানান যে ফার্মা থেকে আপনাদের কোন কোন শেয়ার হোল্ডিংয়ে রয়েছে, বা আপনারা কোন কোন শেয়ার ভাবছেন যে আগামী দিনে বা 2026-এ বেটার পারফর্ম করবে। আর যেমন বললাম যে নেক্সট ভিডিও যদি আমাদের পাস্ট পারফরমেন্স অল শেয়ারস নিয়ে চান, সিম্পলি কমেন্ট করুন নেক্সট ভিডিও অন পাস্ট স্টকস। আর হ্যাঁ, ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেখবেন আমাদের মাল্টিব্যাগার স্টক সার্ভিসের লিঙ্ক আছে, আপনারা চেক করে দেখতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল ফ্রি জয়নিংয়ের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা আপনারা ফলো করতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।